দর্শক, রাজনীতির মাঠ কিন্তু প্রচণ্ড সরগরম হয়ে উঠেছে। এখানে বিএনপি এবং জামাত ইসলাম দুই শিবিরে দুইটি জোট হয়েছে। কখনো জামাত ইসলামের জোটটা একটু এগিয়ে যাচ্ছে, আবার কখনো ভিন্ন কৌশল অবলম্বন করে বিএনপির জোটটা একটু এগিয়ে যাচ্ছে। কখনো জামাত ইসলামের জোটটা একটু নিচে পড়ে যাচ্ছে, গর্তে পড়ে যাচ্ছে, আবার সেখান থেকে তারা লাফ দিয়ে উঠছে। কখনো বিএনপির জোটটা গর্তে পড়ে যাচ্ছে, আবার সেখান থেকে লাফ দিয়ে উঠছে। তবে সর্বশেষ বিএনপি এই গতকালকের নিউজ, অর্থাৎ আমি যে ভিডিও যখন করছি 21শে জানুয়ারি 2026, এই দিনের একটা খবরে বিএনপি গর্তের ভিতরে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এইবার বিএনপি আর এই গর্ত থেকে উঠতে পারবে না, কারণ এই গর্তটা অত্যন্ত গভীর, যার কোনো তলা নেই। তাহলে আসুন একটু আমরা পরিষ্কার করে বলি কি হয়েছে। ঘটনা বেশ কয়েকটা ঘটেছে এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা যে ভিন্ন রকম একটি কৌশল নিয়ে নির্বাচনের দিকে আগাচ্ছে সেই বিষয়টি বলবো। তার আগে কি ঘটনা, মূল যে ঘটনা সেইটা আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম যে ঘটনাটা ঘটলো আপনারা ইতিমধ্যেই শুনেছেন, বিএনপির জোট থেকে মাহমুদুর রহমান মান্নার যে নাগরিক ঐক্য আর ওই ওই যে আব্দুর রব, আসম আব্দুর রব, জেএসডি, জাতীয় সমাজতান্ত্রিক দল, এই দুইজন বেরিয়ে গেছে। মাহমুদুর রহমান মান্না যখন বিএনপির জোট থেকে বেরিয়ে গেছে তখন তো বিএনপির কপালে একটু ভাঁজ পড়ারই কথা। কেন মাহমুদুর রহমান মান্না এই জোট থেকে বেরিয়ে গেল, এইখানেই হচ্ছে মজা। আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি এবং আপনারাও দেখেছেন, নুরুল হক নূরের সাথে বিএনপি পটুয়াখালীতে কি আচরণ করেছে সবাই জানা। সেখানে বিএনপির শক্ত বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে আছে, সুতরাং নুরুল হক নূর ওখানে হারবে, অন্য কেউ জিতবে। মাহমুদুর রহমান মান্নার সাথেও ঠিক একই আচরণ করেছে, কারণ এই দলের তো আসলে নিজেদের উপরেই নিজেদের নিয়ন্ত্রণ নেই, তাহলে দলের বিদ্রোহী প্রার্থীদেরকে তারা কিভাবে থামাবে? যখন কোনো রাজনৈতিক জোট হয় নির্বাচনের সময়, তখন বড় দল যারা, তাদের একাধিক প্রার্থী থাকবে, এটি খুবই স্বাভাবিক। কিন্তু সেই প্রার্থীদের উপরে তো দলের একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। যখন দলের প্রয়োজনে যখন যাকে বলবে যে তুমি এখন বসে যাও, সে বসে যাবে। কিন্তু এখানে থরাই কেয়ার, ডোন্ট কেয়ার। বিএনপির ওই বিদ্রোহী প্রার্থীরা কারো কথাই শুনছে না। মাহমুদুর রহমান মান্নার ক্ষেত্রেও তাই হয়েছে। মাহমুদুর রহমান মান্না 2টি আসনে নমিনেশন পেপার সাবমিট করেছিল, যে ঢাকা 18 আসন এবং বগুড়া 2 আসন। এই 2 জায়গা থেকে মাহমুদুর রহমান মান্না নমিনেশন পেপার কিনেছিলেন। তার ইচ্ছা ছিল ঢাকা থেকে নির্বাচন করা, কিন্তু বিএনপি তাকে আশ্বস্ত করলেন যে না, দরকার নাই, ঢাকা থেকে আপনার নির্বাচন করার দরকার নেই, আপনি বগুড়া থেকে নির্বাচন করুন। তো বগুড়া থেকে তিনি বেচারি জোটের কথা চিন্তা করে, সে তো পরখাওয়া রাজনীতিবিদ, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে। সুতরাং জোটের স্বার্থে ভাবলেন যে যেহেতু বিএনপির সাথে জোট করেছি তাহলে থাকি, দিক ওখানেই দিক। তো তিনি বগুড়া থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন। এখন বগুড়ার তার ওই আসনে বিএনপির একজন শক্ত ক্যান্ডিডেট শাহে আলম, তিনি সেখানে দাঁড়িয়ে গেছেন। বারবার বলার পরেও তিনি এই গতকাল অর্থাৎ 20 তারিখে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিল, সেদিন তিনি মনোনয়ন প্রত্যাহার করেন নাই। যখন মনোনয়ন প্রত্যাহার করেন নাই এবং এইটা শোনা যাচ্ছে, মাহমুদুর রহমান মান্না এবং তার অনুসারীরা এটা বলার চেষ্টা করছে যে বিএনপির আশকারা পেয়েই, দলীয় হাইকমান্ডের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েই সে ওখানে দাঁড়িয়ে আছে। তো মাহমুদুর রহমান মান্না স্বাভাবিকভাবেই, তিনি তো বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি এটিকে ভালোভাবে নেন নাই। যখন ওখানে মনোনয়ন প্রত্যাহার করে নাই বিএনপির বিদ্রোহী প্রার্থী, তখন মাহমুদুর রহমান মান্নাও ঘোষণা দিলেন যে আমিও ঢাকা 18 আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করব না, আমি 2 জায়গায় নির্বাচন করব। যেহেতু আমাকে কথা দিয়ে কথা রাখে নাই, আমার সাথে যেহেতু বিশ্বাসঘাতকতা করা হয়েছে, সেহেতু আমার তো আর এখন কোনো উপায় নেই। 2 জায়গা থেকে হয়তো তিনি জিততে পারবেন না, হেরে যাবেন। আবার জনগণ, এমনও হতে পারে জনগণের মন যদি ঘুরে যায় যে একজন মানুষের সাথে এইভাবে, একজন বর্ষিয়ান রাজনীতিবিদের সাথে যারা এইভাবে বিট্রে করতে পারে, ঠিক আছে, আমরা এই লোকটাকে, এরকম একজন বর্ষিয়ান রাজনীতিবিদের তো সংসদে দরকার, হয়তো জামাতের সাথে তাকেও পাঠালো। এরকম জনগণ চিন্তা করতেই পারে, কারণ মানুষ সবসময় চায় পরিবর্তন। মানুষের ভিতরে এখন এমন একটা টেন্ডেন্সি প্রবেশ করেছে যে যেহেতু বিএনপির বর্তমান কার্যকলাপকে তারা আওয়ামী লীগ থেকে আলাদা করতে পারছে না,
আওয়ামী লীগ যে দেশ থেকে বিদায় নিয়েছে, তারা বিগত 17 বছর যে ধরনের কাজ করে গেছে, এখন বিএনপির কাজকর্ম দেখেও মানুষের কাছে ঠিক এই ধরনের চোখের সামনে ওই সিনারিওটা ভেসে উঠছে, যার কারণে তারা এটা চিন্তা করতেই পারে এবং এই চিন্তা করাটাই স্বাভাবিক। এরকম অসংখ্য মানুষ আছে এবং এমনকি বিএনপির নেতারাও এই ধরনের চিন্তা করছে যে না, একটা পরিবর্তনের ভিতর দিয়ে আমাদের যেতে হবে, পুরনো বন্দোবস্তের ভিতরে আমরা আর থাকতে চাই না। এরপর জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আসম আব্দুর রব, তিনিও আপনারা জানেন যে দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিলেন সেই দেশরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এগুলো তো তার অবদান। তো তিনিও, তার সাথেও ঠিক ওই মান্নার মতোই আচরণ করা হয়েছে, যার কারণে জোট থেকে বেরিয়ে গেছেন। এখন বলা চলে বিএনপি শুধুমাত্র নুরুল হক নূরকে নিয়ে, জুনায়েদ সাকিকে নিয়ে, আর ওই যে জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়ার ওই যে তাকে নিয়ে, কয়েকজনকে নিয়ে মোটামুটি বলা চলে একাই আছে আর কি, একলা চলো নীতিতে। এখন এখানে নুরুল হক নূর তো হারবে, ওইদিকে ব্রাহ্মণবাড়িয়াতে আবার জুনায়েদ সাকিকে দিয়েছে, জুনায়েদ সাকিও তো হারবে, কারণ সেখানেও শক্ত একজন ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে। তো বিএনপির যখন এই অবস্থা, তখন কিন্তু জামাত অনেকটা ফুরফুরে মেজাজে আছে। ফুরফুরে মেজাজে কেন আছে জানেন? 20 তারিখে যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল, এই দিনের সর্বশেষ হিসাব অনুযায়ী বিএনপি যেখানে মোট 298টি আসনে তারা মনোনয়নপত্র সাবমিট করেছিল, তাদের 295টি আসনে তারা এখন নির্বাচন করছে বিএনপি। 5টি আসন তারা শরিকদের জন্য ছেড়ে দিয়েছে। তো এই 295টি আসনের ভিতরে 79টি আসনে, ভালো করে চিন্তা করবেন কিন্তু, 79টি আসনে বিএনপির মোট 92 জন বিদ্রোহী প্রার্থী আছে। 79টি আসনে 92 জন বিদ্রোহী প্রার্থী, বুঝতে পেরেছেন? তার মানে একজন করে তো আছেই, কোনো কোনো আসনে একাধিক। তাহলে যেখানে বিদ্রোহী প্রার্থী আছে, আপনারা ধরে নিতে পারেন এই 79টি আসন বিএনপির হাতছাড়া হয়ে গেছে অলরেডি। আপনারা অগ্রিম অভিনন্দন জানাতে পারেন এদের। শুধু এখানেই শেষ নয়, এই গেল 79, আর ঋণ খিলাপি, ব্যাংক ডাকাত, লুটেরা, দ্বৈত নাগরিক, এই অভিযোগে 4 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, অর্থাৎ চূড়ান্ত শুনানিতে বাতিল করা হয়েছে। এর ভিতরে যে মঞ্জুরুল আহসান মুন্সি, তারপরে এম এ গফুর, যশোরের একজন, তারপরে কুমিল্লা 10-এর একজন, এরকম 4 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এইখানে বিএনপির কোনো প্রার্থী নাই, এরাই কিন্তু চূড়ান্ত প্রার্থী ছিল। বিদ্রোহী প্রার্থী আছে অন্যরা, তো তারা তো আর বিএনপির মার্কা পায় নাই। যখন মার্কা পায় নাই তখন সেখানে কি হবে? এবং এই 4টি আসনও ধরে রাখতে পারেন বিএনপির হাতছাড়া হলো। তাহলে 79 আর 4 83টি আসন অলরেডি বিএনপির হাতছাড়া হয়ে আছে। বিএনপি এখন এই আসনগুলোর চিন্তায় তাদের এমন অবস্থা হয়েছে, তারা দেখেন, আপনারা যদি একটু লক্ষ্য করেন, তাহলে তারা কিন্তু আর কোনো নড়চড় করছে না, কোথায় কোনো ভোট চাওয়া, ক্যাম্পেইন করা, এসবের ভিতরে নাই। তারা যাচ্ছে না, তারা এটি ভেবেই নিয়েছে যে তাদের সময় শেষ হয়ে গেছে। এখন তারা নতুন একটি পন্থা অবলম্বন করেছে, নতুন একটি কৌশল অবলম্বন করেছে। কৌশলটা কি? কৌশলটা হচ্ছে ভয় ভীতি প্রদর্শন করা। এই ভয় ভীতি প্রদর্শন কাকে করছে? ইলেকশন কমিশনকে ভয় দেখাচ্ছে, তারপরে সরকারকে ভয় দেখাচ্ছে, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে ভয় দেখাচ্ছে, প্রার্থীদেরকে ভয় দেখাচ্ছে, ভোট কেন্দ্রে গেলে তাদেরকে পিটাবে। অন্যান্য প্রার্থীদের যে সমস্ত কর্মীরা প্রচারণার কাজে বের হচ্ছে, ভোট চাচ্ছে, তাদের উপরে হামলা করছে, তাদেরকে মারধর করছে, মসজিদে মসজিদে গিয়ে হামলা করছে, নারীদের শ্লীলতাহানি করছে। গত 2 দিন আগেও মিরপুরের পীরের বাগে জামাতের মহিলা কর্মীদেরকে তারা হেনস্থা করেছে, মারধর করেছে। তারপরে সীতাকুণ্ডের জঙ্গল সলিম বাড়িতে, সেখানে র্যাব সদস্যদেরকে তারা দলীয় অফিসের ভিতরে হত্যা করেছে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য, প্রভাবিত করার জন্য এখন পেশি শক্তির আশ্রয় নিয়েছে। এবং এটি হচ্ছে তাদের এখন চূড়ান্ত মঞ্জিল, চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য। যেহেতু তাদের কাছে জরিপ অলরেডি চলে এসেছে, তারা আর জনগণের ভোটের উপরে আর তাদের এখন কোনো আস্থা নাই। তারা এখন অন্যভাবে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে এবং এটি তারা করবে। ভালো করে আপনারা শুনে রাখেন, এটি তারা করবে। নির্বাচন যত সামনে আসবে তত তারা সহিংস হবে, তাদের অর্থাৎ প্ল্যান বি যেটা, এটি তারা বাস্তবায়ন করবে।
তারা বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম বাঁধাবে, মারামারি করবে, উস্কানি দেবে, উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে তারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে। এখন যারা অন্যান্য প্রার্থী আছেন তাদের কি করণীয়? তাদের প্ল্যান এ কিন্তু গুডু করে ম্যানেজড নির্বাচনের মাধ্যমে। এখন এইখানে যদি জামাতের যে সমস্ত নেতারা আছে, নির্বাচন পরিচালনা কমিটি আছে, এরা যদি ওই জায়গাগুলোতে যদি নজর রাখতে পারে, যেখান থেকে এই ম্যানিপুলেট হতে পারে, নির্বাচনের ফলাফল যেখান থেকে পরিবর্তন হতে পারে, এই সমস্ত জায়গায় যদি পর্যাপ্ত লোক নিয়োগ করে ওই অফিস একেবারে সিসিটিভির মতো, অর্থাৎ সিসিটিভির মতো তারা সার্বক্ষণিক পাহারায় রাখবে, এরকম লোক কিন্তু জামাতকে এখন নিয়োগ করতে হবে। যদি না নিয়োগ করে তাহলে কিন্তু জামাত চরমভাবে ধরা খাবে। জেলা নির্বাচন অফিসগুলোতে নিজেদের প্রতিনিধি সেট করতে হবে, প্রতিনিধি সেট করে দিয়ে যারা এই নির্বাচনের সাথে জড়িত, তারা কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, কি করছে, সবকিছুর গতিবিধি লক্ষ্য রাখতে হবে। যদি লক্ষ্য না রাখতে পারে তাহলে কিন্তু রাতের অন্ধকারে তারা ওই একজনেরটা আরেকজনের ভিতরে ঢুকিয়ে দেওয়ার সমস্ত বন্দোবস্ত অলরেডি হয়ে আছে। সুতরাং জামাতের নেতাকর্মীদের এখন কিন্তু শুধু ভোট চাইলেই হবে না, তারা যদি নির্বাচনের দিন পর্যন্ত ইলেকশন সত্যি হয়, যথেষ্ট সম্ভাবনা রয়েছে না হওয়ার, যদি ওই পর্যন্ত যায়, তাহলে তারা যেমন ভোট কেন্দ্র পাহারা দেবার জন্য প্রতি ভোট কেন্দ্রে অন্তত 200 নেতাকর্মীকে, একেবারে ডেডিকেটেড নেতাকর্মীকে, সহিংসতার জন্য নয়, সহিংসতা রোধ করার জন্য, সহিংসতা ঠেকানোর জন্য তাদেরকে নির্বাচন কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের রেজাল্ট না পাওয়া পর্যন্ত তাদেরকে সেইখানে অবস্থান করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, প্রত্যেক নির্বাচনী অফিসে কে কার সাথে যোগাযোগ রাখছে, কার সাথে কে ঘুডু করছে, এইগুলো তারা নজরে রাখবে। আর কেন্দ্র তো কেন্দ্রীয়ভাবে ইলেকশন কমিশনে এবং যেখানে যেখানে নিজেদের লোক বাছাই করে তাদের অন্যদের পিছনে লাগিয়ে দিতে হবে। কি করছে প্রতিদিন তারা রিপোর্ট দিবে কেন্দ্রকে, সেই রিপোর্টের আলোকে তারা তাদের করণীয় নির্ধারণ করবে। এটি যদি হয়, এইভাবে চতুর্মুখী পরিকল্পনা নিয়ে যদি জামাত ঠেকাতে পারে এবার, তাহলে আশা করা যায় জনগণ এবার জামাতের দিকে ঝুঁকেছে, জনগণ জামাতকে ভোট দিবে, এই জোটকে ভোট দিবে। শুধুমাত্র এখন ওই ম্যানেজ নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এর ওই বিষয়টা ঠেকিয়ে দিতে পারলেই বাজিমাত।